আমি আজকে মাধ্যমিক ভৌতবিজ্ঞানের গোলীয় দর্পণের আলোর প্রতিফলন, আলোর যে একটা পোরশন এটা, তো সেখান থেকে যে এমসিকিউ গুলো আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে তোমরা আ যে দেখতে পাচ্ছ, যে পেজটা দেখতে পাচ্ছ, এটা রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার সাজেশনের একটা পেজ। তো এইটা আমি তোমাদের কাছে ব্যাখ্যা সহ আলোচনা করব। তো ১ম এ তোমরা এই বইটা ফলো করতে পারো। বইটা ফলো করে এগুলো নিজে, নিজে করার চেষ্টা করতে পারো। আমি তোমাদের এর ব্যাখ্যা সহ উত্তর কি হতে পারে সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। তো ১ম এ দেখো যে কোয়েশ্চেনটা আছে, কোনো অবতল দর্পণের প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে ৪৫ ডিগ্রি কোণ উৎপন্ন করলে আপাতন কোণের আপাতন কোণ কত কোণের মান কত হবে? তো আ অভিলম্ব তো একটুখানি তোমাদের একটু বোঝাই বিষয়টা। তো অবতল দর্পণ দেখতে এরকম হয়। ভালো হলো না। তো আ এর কি থাকে, একটা ফোকাস থাকে আর একটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ থাকে। তো বক্রতা ব্যাসার্ধর সাথে কোনো একটা বিন্দু ধরো, এখানে আলোকরশ্মি এসে পড়েছে। তো এই আলোকরশ্মি এসে পড়লে তো এইখান থেকে যদি আমি বক্রতা ব্যাসার্ধ এই যে সি এটা যদি যোগ করি, আর এটা ধরো পি পয়েন্ট, তাহলে এইটাই হচ্ছে অভিলম্ব হয়। তো আমরা জানি অভিলম্বের সঙ্গে যে কোণটা হয় আপাতিত আলোকরশ্মি সেইটাকেই বলে আপাতন কোণ। তো প্রতিফলনের সূত্র অনুযায়ী আপাতন কোণ সমান কি হয়? প্রতিফলন কোণ হয়। তো এই আলোকরশ্মিটা ধরো এদিক দিয়ে বেরিয়ে আসছে। তাহলে এইটা হচ্ছে আমার প্রতিফলন কোণ। তো আপাতন কোণ এবং প্রতিফলন কোণ কি হয়? সমান হয়। আমরা জানি এটা প্রতিফলনের সূত্র I R হয়। তো এখানে অবতল দর্পণ দেখে ঘাবড়ানোর কিছু নেই। তো অভিলম্বের সঙ্গে যে কোণটা হয় সেটাকেই বলে আপাতন কোণ, এবং অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মির যে কোণটা হয় তাকে বলে প্রতিসরণ কোণ। তো আপাতন কোণ যদি ৪৫ ডিগ্রি হয়, প্রতিসরণ কোণও কি হবে? ৪৫ ডিগ্রিই হবে। সুতরাং এই যে সঠিক অ্যান্সারটা হবে ৪৫ ডিগ্রি। অর্থাৎ ডি এর অ্যান্সারটা হচ্ছে সঠিক। এবার আমি আসছি নেক্সট যে কোয়েশ্চেনটা আছে ২ নম্বরের যে কোয়েশ্চেনটা, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ২০ সেন্টিমিটার। দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে। তো অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ যদি ২০ সেন্টিমিটার হয়, কোয়েশ্চেন নম্বর ২ নম্বরের যে কোয়েশ্চেনটা, আমরা জানি অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে R হচ্ছে 2F। তাহলে F কি আসছে? R/2। তাহলে বক্রতা ব্যাসার্ধ কত বলেছে? ২০ সেন্টিমিটার। তো ফোকাস দৈর্ঘ্য হবে ২০/২, কেটে গেল, দিয়ে আসছে ১০। তাহলে ১০ সেন্টিমিটার হবে এর অ্যান্সার। তো সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে আমার ১০ সেন্টিমিটার। সি এর অ্যান্সারটা সঠিক হবে। এটা মাধ্যমিক ২২ এ এসছে। তো অনুরূপভাবে মাধ্যমিক অ্যা ১৭ সালেও এসছে দেখো। তো এখান ক্ষেত্রে কি হবে? F কি হবে? R/2। তো এর ক্ষেত্রে অনুরূপ যে প্রশ্নটা আছে তার ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি এরটা। ঠিক আছে? আবার ২ নম্বর একটা কোয়েশ্চেন আছে দেখো, কোনো গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য f সেমি হলে তার বক্রতা ব্যাসার্ধ হবে কি হবে? 2f সেমি হবে। ঠিক আছে? যেহেতু r 2f। এক্ষেত্রে বি এর অ্যান্সারটা হচ্ছে সঠিক। দেখো এই ২ নম্বরের প্রশ্নটা, এই অনুরূপ প্রশ্ন কিন্তু আমরা দেখো ৩ টে করলাম। তো বুঝতে পারছো? তাহলে এই ফর্মুলাটা কিন্তু আমার মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পোর্টেন্ট। অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। তো এর উপরে কিন্তু এইরকম টাইপের প্রশ্ন আসতে পারে। তারপরে ৩ নম্বর কোয়েশ্চেন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমাদের মাধ্যমিকের জন্য। অনেকবার এসছে, পর্ষদ নমুনা প্রশ্নেও আছে, তোমরা দেখতে পাচ্ছ। দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন, দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে? এর সঠিক অ্যান্সারটা হবে সি এরটা। আচ্ছা, ৪ নম্বর, একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। আবার বলছি, একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। এর উৎস থেকে দর্পণে আপাতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির চ্যুতিকোণ কত হবে? তো এটাও একটা খুব ভালো প্রশ্ন। তো ১ম এ আমি এটা করার চেষ্টা করছি। ডিলিট করে দিই। হ্যাঁ। তো এর ক্ষেত্রে যে কোয়েশ্চেনটা আছে দেখো, একটি বিন্দু আলোক উৎস থেকে অবতল দর্পণ একটা আঁকি আমি। তাহলে কোয়েশ্চেন আমার বোঝাতে সুবিধা হবে। এটা একটা অবতল দর্পণ। তো এটা হচ্ছে আমার
প্রধান অক্ষ, এটা হচ্ছে আমার ফোকাস, আর এটা হচ্ছে আমার বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে? তো বিন্দু আলোক উৎস আমার এখানেই আছে। সি তেই স্থাপিত হলো। ঠিক আছে? তো বিন্দু আলোক উৎস বা সোর্স এস টা আমার এই সি বিন্দুতেই আছে। তো এখান থেকে যে আলোক রশ্মি আ অবতল দর্পণে এখান থেকে ধরো স্ট্রেট এসে পড়ছে, এখান থেকে পড়ছে। তো আমরা জানি যে যদি বক্রতা কেন্দ্র দিয়ে যদি কোনো আলোক রশ্মি, বক্রতা কেন্দ্র দিয়ে যদি কোনো আলোক রশ্মি সোজা গিয়ে দর্পণে পড়ে সেটা কি হয়? লম্ব বরাবরই পড়ে। আমি এর আগের কোয়েশ্চেনই দেখালাম। ঠিক আছে? এখান থেকে যদি বক্রতা কেন্দ্র থেকে এর উপর যদি আমি দাগ টানি এটা স্পর্শকের উপর কি হয়? লম্ব হয়। তাহলে এখান লম্বভাবে যদি আপতিত হয় তাহলে আপাতন কোণ কি হয়? 0 হয়। তাহলে আলোক রশ্মি এই বরাবরই ফিরে আসে। অর্থাৎ বক্রতা কেন্দ্র দিয়ে যে আলোক রশ্মি যায় এটা আবার বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়েই ফিরে আসে। তো আলোক রশ্মির চ্যুতিকোণ, চ্যুতিকোণ মানে হচ্ছে এরকম, ধরো কোনো আলোক রশ্মি এরকম যাচ্ছিল। ঠিক আছে? আলোক রশ্মি এরকম যাচ্ছিল। এখানে কিছু থাকার ফলে, এখানে ধরো কোনো একটা আলোকীয় যন্ত্র থাকার কিছু একটা থাকার ফলে আলোক রশ্মি ধরো বেঁকে গেল। তো আলোক রশ্মি এই যন্ত্র না থাকলে কেমন যেত? এরকম যেত, স্ট্রেট বেরিয়ে যেত। থাকার ফলে এদিকে বেঁকে গেছে। ফলে এই যে অ্যাঙ্গেলটা এটাকেই বলে চ্যুতিকোণ, ডেল্টা। ঠিক আছে? তাহলে দেখো এই দর্পণ যদি না থাকতো আলোক রশ্মি কোন দিকে যেত? সোজা বেরিয়ে চলে যেত। দর্পণ থাকার ফলে আলোক রশ্মি কি হচ্ছে? আবার ঘুরে চলে আসছে। তাহলে এই যে কোণটা, এই কোণটাকে বলা হচ্ছে চ্যুতিকোণ। তাহলে এখানটায় সঠিক অ্যান্সারটা হবে বলে আমার মনে হচ্ছে, এটা হচ্ছে ১৮০ ডিগ্রি। এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। ঠিক আছে? এবার আসছি ৫ নম্বর প্রশ্ন। এফ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব বস্তুর অবস্থানেই তৈরি হবে? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সারটা হচ্ছে যদি এই ছবিতেই বোঝা যায় যদি এখানটায় আ থেকে ডবল ফোকাস, ঠিক আছে? যদি আমার ডবল ফোকাসে বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব কি হয়? ডবল ফোকাসেই তৈরি হয়। অর্থাৎ আলোক কেন্দ্রে যদি আমি কোনো বস্তু রাখি, ঠিক আছে? তার প্রতিবিম্ব কিন্তু হবে কি? আলোক কেন্দ্রেই তৈরি হবে। তো এর সঠিক অ্যান্সারটা হবে 2F, ঠিক আছে? অনুরূপ প্রশ্ন দেখো, কোনো বস্তুর কোনো অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে কোনো বস্তু রাখলে প্রতিবিম্ব রৈখিক বিবর্ধন হচ্ছে ১ এর বেশি, ১ এর কম, ১ এর সমান প্রদত্ত সবকটি। আমরা রৈখিক বিবর্ধন মানে জানি হচ্ছে প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। যদি ডবল ফোকাসে কোনো বস্তু রাখি বা আ বক্রতা কেন্দ্রে যদি বস্তু রাখি, তো সেক্ষেত্রে বস্তু ওখানেই তৈরি হয় এবং উল্টো তৈরি হয় এবং সমান মাপের তৈরি হয় প্রতিবিম্ব। বস্তুর দৈর্ঘ্যও যা হয়, প্রতিবিম্ব দৈর্ঘ্য তাই হয়। তো এক্ষেত্রে অ্যা যে তোমার কি বলে? এখানে যে তোমার বিবর্ধন হবে, রৈখিক বিবর্ধন হবে। মানে রৈখিক বিবর্ধনকে আমরা M দিয়ে লিখি। M সমান হচ্ছে বস্তু সরি প্রতিবিম্ব দৈর্ঘ্য, প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য। তাহলে প্রতিবিম্বর দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে বিবর্ধন কি হবে? ১ হবে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হবে ১ এর সমান। C এর অ্যান্সারটা সঠিক। এই অ্যান্সারটা সঠিক। হ্যাঁ। এবার অনুরূপ প্রশ্ন দেখো ২ বলেছে, একটি অবতল দর্পণের সামনে কোথায় কোনো বস্তু রাখলে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব হবে? তাহলে সঠিক অ্যান্সারটা বুঝতেই পারছো। এখানে হচ্ছে সঠিক অ্যান্সারটা হবে বক্রতা কেন্দ্রে। অর্থাৎ এর অ্যান্সারটা সঠিক। ঠিক আছে? এবার আমি আসছি ৬ নম্বর প্রশ্নটায়। কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক? তো আমরা জানি দৃষ্টিক্ষেত্র সর্বাধিক হচ্ছে উত্তল দর্পণের। ঠিক আছে? তাহলে সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে বি এর অ্যান্সারটা। যেখানে একটা অনুরূপ প্রশ্ন আছে, গাড়িতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। ঠিক আছে? দৃষ্টিক্ষেত্র বাড়ানোর জন্য, দৃষ্টিক্ষেত্র কমানোর জন্য, দৃষ্টিক্ষেত্র একই রাখার জন্য, সোজা প্রতিবিম্ব পাওয়ার জন্য। তো বুঝতেই পারছো এর সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হবে এর অ্যান্সারটা। এবার আসছি কোয়েশ্চেন নাম্বার ৭। অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের
মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্বটি হয়। অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্র তার মধ্যে যদি বস্তু রাখা হয় তাহলে এটা হবে সৎ ও বিবর্ধিত হবে। ঠিক আছে? অবতল দর্পণে যদি ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে বস্তু রাখি অর্থাৎ একবার যদি ছবিতে তখন দেখাই আ সেটা হচ্ছে এরকম হবে। এই হচ্ছে অবতল দর্পণ। এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, এটা হচ্ছে আমার ফোকাস, এটা হচ্ছে আমার বক্রতা কেন্দ্র। তাহলে যদি বস্তু এখানটায় রাখি তাহলে প্রতিবিম্ব 2f মানে অর্থাৎ এর বাইরে হবে অর্থাৎ বক্রতা কেন্দ্রের বাইরে হবে এবং বড় সাইজের হবে। ঠিক আছে? তাহলে এখানে এবং সৎ হবে। এখানে যে সঠিক অ্যান্সারটা হবে এটা হচ্ছে সৎ ও বিবর্ধিত অর্থাৎ এর অ্যান্সারটা সঠিক হবে। অনুরূপ প্রশ্ন দেখো, একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য f এবং বক্রতা ব্যাসার্ধ r একটি বস্তুকে দর্পণ থেকে u দূরত্বে রাখলে একটি বৃহত্তর অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে। তো বৃহত্তর অবশীর্ষ মানেই কিন্তু সৎবিম্ব হয়। ঠিক আছে? তো এইখানে দেখো এরই কোয়েশ্চেন অনুরূপ কোয়েশ্চেন। তাহলে অর্থাৎ বস্তু দূরত্ব কোথায় হবে? ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে। অর্থাৎ এরকম কোনো একটা জায়গায় হবে। তাহলে অর্থাৎ u হবে f এর থেকে বড় এবং r এর থেকে ছোট। ঠিক আছে? তাহলে B এর অ্যান্সারটা হবে আমাদের সঠিক অ্যান্সার। অর্থাৎ এই যে অ্যান্সারটা এটা হবে সঠিক অ্যান্সার। আচ্ছা এবার আসছি ১০ নম্বর যে প্রশ্নটা আছে, সরি ৮ নম্বর যে প্রশ্নটা আছে। ১০ সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণের সামনে কত দূরে বস্তু রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন ১ হবে? তাহলে রৈখিক বিবর্ধন যে ১ হবে আমরা জানি, আমরা আগেই বলেছি যে যদি আমরা অর্থাৎ অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে কোনো বস্তু রাখি, তার যে প্রতিবিম্ব তৈরি হয় বক্রতা কেন্দ্রেই তৈরি হয়, উল্টো সৎ এবং বিবর্ধন ১ হয় অর্থাৎ বস্তু দৈর্ঘ্যের সমান হয়। তাহলে ১০ সেমি ফোকাস দৈর্ঘ্য যদি হয় অর্থাৎ আমরা জানি f আ r is equal to 2f, ঠিক আছে? তো এইখানটায় আমার f কত বলেছে? ১০ তাহলে 2 ইনটু ১০ অর্থাৎ 20 সেমি হচ্ছে এর r অর্থাৎ এর বক্রতা ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে ২০ সেমি দূরত্বে রাখলেই কি হবে আমার অ্যা বিব অ্যা স সমদৈর্ঘ্যের প্রতিবিম্ব তৈরি হবে। অর্থাৎ বিবর্ধন ১ হবে। তাহলে সঠিক অ্যান্সারটা হবে ২০ সেন্টিমিটার। ঠিক আছে? আচ্ছা এবার আমরা আসছি আ ১০ নম্বর যে প্রশ্নটা আছে সেটা লম্ব আপাতনের ক্ষেত্রে সরি ৯ নম্বর যে কোয়েশ্চেনটা আছে কোন সমতল দর্পণে তোমার দিকে সমতল দর্পণ ২০ সেন্টিমিটার পার সেকেন্ড বেগে এগিয়ে এলে তোমার প্রতিবিম্বের বেগ কত হবে? এটা একটা সিকোয়েন্স সেতুর প্রশ্ন। প্রশ্নটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে এই হচ্ছে ধরো তুমি দাঁড়িয়ে আছো, তোমার সামনে একটা দর্পণ আছে। তোমার দূরত্ব দর্পণ থেকে যদি x হয় তাহলে তোমার প্রতিবিম্ব তৈরি হবে দর্পণে তার দূরত্ব কি হবে? x তৈরি হবে। এবার দর্পণটা যদি তোমার দিকে u বেগে এগিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে হবে কি তোমার এই দর্পণের দূরত্ব কি হচ্ছে? আস্তে, আস্তে কমছে। তাহলে যেহেতু বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব তাহলে প্রতিবিম্ব দূরত্ব কি হচ্ছে? কমছে। তো এক্ষেত্রে হয় কি ডবল বেগে দেখানো যায় তোমার প্রতিবিম্বটা তোমার দিকে ডবল বেগে এগিয়ে আসছে। ঠিক আছে? তো যে সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ৪০ সেন্টিমিটার পার সেকেন্ড। এই সি এর অ্যান্সারটা হবে সঠিক। আচ্ছা ১০ নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, কোন লম্ব আপাতনের ক্ষেত্রে আপাতন ও প্রতিফলন কোণের মান হবে লম্ব আপাতন। লম্ব আপাতন মানে হচ্ছে লম্ব আপাতন এরকম হয় ধরো এটা একটা দর্পণ। দর্পণের উপরে এই যে এটাকে বলা হচ্ছে অভিলম্ব। দর্পণের সাথে যদি কোণটা ৯০ ডিগ্রি হয়, তাহলে কোনো প্রতি আপাতিত রশ্মি যদি এটা পড়ে এই কোণটাকে কি বলে? আপাতন কোণ বলে। আর এই যে কোণটা এটাকে বলে প্রতিফলন কোণ। দুটো সমান হয়। তো যদি লম্ব আপাতন হয় অর্থাৎ যদি এরকমভাবেই পড়ে, আলো কি হয়? এইভাবেই ফিরে আসে। তাহলে সেক্ষেত্রে আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান কত হয়? ০ হয়। এখানে যে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ০ ডিগ্রি। ঠিক আছে? আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান হবে। তো এবার আসছি আমি আ ১১ নম্বর কোয়েশ্চেনে। অবতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সর্বদা সৎ, সর্বদা অসৎ, অসৎ, সৎ যখন বস্তু অসৎ, সৎ যখন বস্তু সৎ। তো আমরা জানি অবতল দর্পণে সৎ, অসৎ উভয় রকম প্রতিবিম্ব তৈরি হতে পারে। সুতরাং A, B এটা অ্যান্সারটা হবে না।
তো সর্বদা সৎ বা সর্বদা অসৎ হবে না। আচ্ছা, অসৎ যখন বস্তু সৎ এটাও হবে না। তো সি এর অ্যান্সারটা সঠিক। সৎ যখন বস্তু অসৎ। অর্থাৎ সি এর যে অ্যান্সারটা আছে এটা আমার ঠিক হবে। ১১ নম্বরে সি এরটা ঠিক হবে। আচ্ছা এবার আসছি ১২ নম্বর কোয়েশ্চেনটা। প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলনের ক্ষেত্রে চ্যুতি কোণ হলো প্রতিফলনের ক্ষেত্রে চ্যুতি কোণ হলো দেখো, এটা একটু আমি করে দেখাই। ধরো আ এই একটা দর্পণ, ঠিক আছে? এই দর্পণের উপরে এটা হচ্ছে আমার অভিলম্ব। তো ধরা যাক এটা হচ্ছে আমার আপাতিত রশ্মি আর এটা হচ্ছে আমার প্রতিফলিত রশ্মি। তাহলে যদি দর্পণ না থাকতো তাহলে কি হতো? দর্পণ না থাকলে এই রশ্মিটাই সোজা চলে যেত। তাহলে প্রতিফলিত রশ্মি এই যে এইটাকে বলে চ্যুতিকোণ এবং দর্পণ না থাকলে যেদিকে যেত তাদের মধ্যে যে কোণ তাকে বলে চ্যুতিকোণ। ডেল্টাটা হচ্ছে আমার চ্যুতিকোণ প্রতিফলনের ক্ষেত্রে। তো এটা যদি I হয় তাহলে এটা কি হয়? I ও হয়, এটাও I হয়। ঠিক আছে? তো এইবার দেখো তাহলে ডেল্টার মান তাহলে কত আসছে? তাহলে ডেল্টার মান আসছে হচ্ছে এইটা হচ্ছে 2i ডেল্টা ডেল আর এই টোটালটা হচ্ছে ১৮০ ডিগ্রি। এই যে ১৮০ ডিগ্রি আর এটা হচ্ছে 2i তাহলে চ্যুতিকোণের মান হচ্ছে ডেল্টা মাইনাস i প্লাস i বা 2i সরি এটা ১৮০ ডিগ্রি মাইনাস ১৮০ ডিগ্রি মাইনাস 2i সঠিক অ্যান্সার হবে ১৮০ ডিগ্রি মাইনাস 2i। প্রতিফলনের ক্ষেত্রে চ্যুতিকোণ হলো i মাইনাস আর হবে না। r মাইনাস হ্যাঁ, এবার যেহেতু আপাতন কোণ সমান প্রতিফলন কোণ এখানে এইটাকে r ধরা হয়েছে। তাহলে এই কোয়েশ্চেন অনুসারে সঠিক অ্যান্সার সেটা হবে ডি এর অ্যান্সারটা সঠিক হবে। যদিও এই অ্যান্সারটা একটু ভুল আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি হবে ১৮০ ডিগ্রি মাইনাস 2i হবে। যেহেতু i r হয়। আচ্ছা বস্তু অপেক্ষা বৃহত্তর অসৎ বিম্ব তৈরি করতে প্রয়োজন বস্তু অপেক্ষা বৃহত্তর অসৎ বিম্ব তৈরি করতে প্রয়োজন সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। আসলে অবতল লেন্স। তো বৃহত্তর অসৎ প্রতিবিম্ব তৈরি করতে আমাদের দরকার হচ্ছে অবতল দর্পণ। যখন এই অবতল দর্পণের এই ফোকাসের মাঝখানে বস্তু রাখা হয়, তো সেক্ষেত্রে প্রতিবিম্ব কি হয়? বস্তুর থেকে অনেক বড় সাইজের হয়। ঠিক আছে? এটা তোমাদের দাঁতের ডাক্তার ইউজ করে। আচ্ছা এবার আসছি ১৪ নম্বর প্রশ্নটা। উত্তল দর্পণের সমান্তরাল আলোকরশ্মির আপাতিত হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ হয়। উত্তল দর্পণে যদি সমান্তরাল আলোকরশ্মি পড়ে, উত্তল দর্পণ মানে হচ্ছে এই টাইপের দর্পণ। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার প্রধান অক্ষ। তাহলে সমান্তরাল আলোকরশ্মি যদি এর উপরে এসে পড়ে, তাহলে এটা কি হয়? এটা হবে অপসারী। চারিদিকে ছড়িয়ে পড়ে। তাহলে সঠিক যে অ্যান্সার হবে সেটা হবে অপসারী। চকচকে স্টিলের বাটির ভেতরে পৃষ্ঠ আচরণ করে, বুঝতেই পারছো? বাটির ভেতরটা হবে অবতল দর্পণের মতো। অবতল দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে কোনো বস্তু থাকলে, মেরু ও ফোকাস এর বস্তু থাকলে হবে অসৎ বিবর্ধিত। ডি এর অ্যান্সারটা সঠিক হবে। এই যে মেরু, এটাকে মেরু বলে, এটাকে ফোকাস বলে। এটা এইমাত্র বললাম। ফোকাসের মধ্যে বস্তু থাকলে তার এটা হবে অসৎ এবং বিবর্ধিত। বড় সাইজের হয়। আচ্ছা উত্তল দর্পণের বক্রতা কেন্দ্রে তলের প্রতিফলক তলের কোথায় থাকে? উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের কোথায় থাকে? অসীমে, পেছনে, সামনে, মধ্যবিন্দুতে। উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক
তলের কোথায় থাকে? এটা হবে সামনে হবে। এটা প্রতিফলক তল হচ্ছে এইটা। তাহলে বক্রতা কেন্দ্র হচ্ছে এটা হচ্ছে C হয়। তাহলে বক্রতা কেন্দ্র থাকবে সামনে। কোনো, কোনো দর্পণের ১৮ টা তাই তো? কোন প্রকার দর্পণের অসৎ ছোট সমশীর্ষ প্রতিবিম্ব হয়? কোন প্রকার দর্পণে অসৎ ছোট ও সমশীর্ষ প্রতিবিম্ব হয়? এটা অবশ্যই হবে উত্তল দর্পণ। এর সঠিক অ্যান্সারটা হবে সি এরটা উত্তল দর্পণ। একটি অবতল দর্পণের মেরু একটি অবতল দর্পণের মেরু ও ফোকাসের মাঝখানে একটি বস্তু রাখলে রৈখিক বিবর্ধন হবে। মেরু ও ফোকাস। এই মেরু আর ফোকাসের মাঝখানে রাখলে বিবর্ধন হবে ১ এর বেশি হবে সবসময় মাথায় রাখবে। তাহলে এখানে যেটা ১ এর বেশি হচ্ছে সেইটা হবে। দেখো কোনটা ১ এর বেশি? এইটা হচ্ছে এরটা হচ্ছে ১ এর বেশি। কারণ এটা ১ এর কম, এটা তো ১ আর এটাও হচ্ছে ১ এর কম। যেহেতু ২ এর ৩ আছে তাহলে অপশন ২ এরটা সঠিক। গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা। গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা কিন্তু একটিই হয়। আর গৌণ ফোকাসের সংখ্যা হয় অসংখ্য হয়। তো এই হচ্ছে আমাদের ২০ টা প্রশ্ন যেটা মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা একটু মন দিয়ে দেখো এবং একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো।